ছোট ছোট আমরা তো কইতাম অ্যালার্জি। কেউ ঘামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। টিকা আমরা 9 মাসে দিতে পারি নাই। হঠাৎ হামের প্রাদুর্ভাব, সারা দেশে শনাক্ত 764। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ, বাড়ানো হয়েছে ভেন্টিলেটর। শিগগিরই শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ। 2-3 ঘন্টার মধ্যে 2000 তেল নিয়ে চলে যাচ্ছে। ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। বাড়তি চাহিদায় তেল সংকট, সরবরাহের অভাবেও বন্ধ অনেক পাম্প। বাণিজ্য কৃষিতেও ধাক্কা, মজুত থাকার পরও বিক্রি না করায় চট্টগ্রামে পাম্প মালিককে জরিমানা। রেললাইন যেন মৃত্যু ফাঁদ, 5 বছরে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি 354। 59টি ক্রসিংই অরক্ষিত। লাইনের উপর দিয়ে সড়ক তৈরির অভিযোগ এলজিইডির বিরুদ্ধে। লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের 2 যুবকের মৃত্যু। জানাজানির পর এলাকা ছেড়েছে দালাল চক্র। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। সারা দেশে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নেয়ার মধ্যে বিভিন্ন জায়গায় শিশু মৃত্যুর খবরে উদ্বেগ বাড়ছে। জ্বর, কাশি, শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। হামে আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ এতটাই বেশি যে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চলতি বছরের প্রথম 3 মাসে বরিশাল বিভাগে হামে আক্রান্ত 130 জন, যার মধ্যে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 89 জন। 78 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 196 জন। স্বজনদের অভিযোগ, সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও হামসহ সব ধরনের রোগে আক্রান্তদের রাখা হচ্ছে একসঙ্গে। 5টা ইনজেকশন করা হয়েছে। এরপরে ওই 3 জনের মধ্যে কেউ টাইফয়েড হামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। আমাদের এখানে হামের রোগীর জন্য আমরা সম্পূর্ণ আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি এখন একসাথে রাখার আর কোনো সুযোগ নেই। আমরা নিচতলায় 2টা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা ওখানে ডিক্লেয়ার করেছি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 280 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন অন্তত 28 জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে হামে মৃত্যু হয়েছে 3 জনের, তবে উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন। পরিস্থিতি দেখতে সোমবার রাজশাহী মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বলেন, টিকার অভাবে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। 20টা আইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ আছে, তার মধ্যে 10টা বেডকে আমরা আইসোলেটেড করে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা ওদেরকে শিফট করব। অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই কক্সবাজারের বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 50 জনের মতো ভর্তি হয়েছে এবং আমরা দেখেছি আর সারাদিন হামের উপসর্গ নিয়ে শিশুরা এসেছেন হাসপাতালে এবং তাদের স্বজনরা তাদেরকে ভর্তি করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 280 জনের মতো এখানে ভর্তি হয়েছেন এবং তারা যেটি বলছেন, যারা 0 থেকে 6 মাস বয়সী শিশু তারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। অর্থাৎ যত রোগী এখানে ভর্তি হয়েছে তার 60 ভাগই 0 থেকে 6 মাস বয়সী শিশু এবং 0 থেকে 12 মাস বয়সী শিশু ভর্তি হয়েছে 30 ভাগ। এবং তারা যেটি বলছেন যে 0 থেকে 6 মাস বয়সী শিশু বেশি ভর্তি হওয়ার কারণে তাদের ঝুঁকি অনেক বেশি। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে রাজশাহী ছাড়াও ঢাকা এবং খুলনা বিভাগের কয়েকটি জেলা থেকে তারা রোগী পাচ্ছেন এবং এই প্রকোপটি ছড়াচ্ছে। আমরা রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্য কার্যালয় রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারা এখন পর্যন্ত 411 জনের নমুনা পরীক্ষা করেছেন এবং রাজশাহী বিভাগে 137 জন পজিটিভ হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 35 জন পজিটিভ হয়েছে এবং রাজশাহী বিভাগে এখন পর্যন্ত সরকারি হিসেবে 3 জন মারা গেছে। এর মধ্যে রাজশাহী
রাজশাহী নগরীতে একজন মারা গেছে এবং অন্যদিকে পাবনা জেলায় 2 জন মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এখানে 29 জন শিশু মারা গেছে এবং তারা মনে করছেন যে তারা হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন এবং তারা মারা গেছে। যেহেতু সেই হামের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়নি, সে কারণে তারা নিশ্চিত হতে পারেন। তবে তারা বারবারই বলছেন যে 29 জন শিশু মারা গেছে তারা হামের উপসর্গ ছিল এবং তারা মনে করছেন যে তারা হামে আক্রান্ত হতে পারে। এই অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীতে যে 3টি শিশু ওয়ার্ড রয়েছে সেখানে চিকিৎসা দিচ্ছে, পাশাপাশি একটি বিশেষায়িত ওয়ার্ড চালু করেছে এবং 2টি ওয়ার্ডে তারা 2টি কর্নার করেছে, সেখানে চিকিৎসা সেবা দিচ্ছে। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে 3টি ওয়ার্ডে তাদের সরকার অনুমোদিত শয্যা সংখ্যা সেটি মাত্র 200, এখানে ভর্তি রয়েছে প্রায় 1000, অর্থাৎ 5 গুণ শিশু রোগী এখানে ভর্তি হয়েছে, যার মধ্যে বেশিরভাগ হামের রোগী। স্বজনরা বলছেন যে হাম এবং অন্যান্য যেসব রোগে আক্রান্ত শিশু একসাথে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার ফলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং এখানে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, সে কারণেই অন্যান্য রোগ এবং যারা হামে উপসর্গ রয়েছে তাদের একসাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বলছেন যে সবচেয়ে ভালো চিকিৎসা তারা দিবেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। জ্বালানি তেল সরবরাহ বিক্রি স্বাভাবিক রাখতে এবার কঠোর অবস্থানে সরকার। অবৈধভাবে মজুত ও পাচারকারী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি বিভাগ। কর্মকর্তারা জানান আগামী মাসেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এদিকে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। জ্বালানি তেলের জন্য রাজধানীর বিভিন্ন পাম্পে লম্বা লাইন, অপেক্ষা যেন কাটছে না মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের। এর মধ্যেই সরবরাহ সংকটে রাজধানীর মিরপুর, আসাদগেট, গাবতলী সহ বিভিন্ন এলাকার কয়েকটি পাম্প বন্ধ রাখে কর্তৃপক্ষ। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ, মৎস্য ভবনের পাম্প বন্ধ। অনেক পাম্পে তেল আছে, তারা আমার মনে হচ্ছে তারা তেল দিতেছে না। তেলের সংকট না থাকলে কি জন্য সে মহাখালী থেকে এই বিদায় সরণ বন্ধু সিরিয়াল। যারা বাইকার আছে, যারা কার চালাচ্ছে, তারা ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে বিভিন্ন জায়গায় ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। এতে করে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ঢাকার বাইরেও রয়েছে জ্বালানি সংকট। দিনাজপুরের হিলিতে পেট্রোল অকটেন কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন যানবাহনের চালকেরা। আর ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি কর্তৃপক্ষের। তেল নেওয়ার জন্য আসলাম, এসে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। পেট্রোল অকটেন যদি 3000 দেয় তো গাড়ি হয় 6000। গ্রাহক চাহিদা বিবেচনায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ও ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ মোট 20 জেলায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। একদিনের ব্যবধানে সোমবার সরবরাহ বেড়েছে প্রায় 30,000 লিটার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারকি করছে সেনাবাহিনী। খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও ফিলিং স্টেশন মালিক ও ডিলারদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পেট্রোল, ডিজেল ও অকটেন পাচ্ছেন না তারা। জনগণ 2-3 ঘন্টার মধ্যে 2000 তেল নিয়ে চলে যাচ্ছে। অন্য সময় থেকে এখন চাহিদা একটু বেশি, তো চাহিদা অনুযায়ী মূলত বাদ আসছে না। 2025 সালে মার্চ মাসে কতটুকু তেল করছি, এটার উপর বেসিস করে ওরা দিচ্ছে। আগের মতো অ্যাভেলেবেল তারা দিচ্ছে না। আমার 13,500-এর গাড়ি, আমি 4000 লিটার তেল পেলাম। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানায় ব্যাপক হারে অবৈধ মজুতের কারণে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরের উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি অভিযানের মাধ্যমে। এপ্রিলে মালয়েশিয়ার বিএসপি থেকে 2টো পাবো, আমরা ইউনিপ্যাকের 1টা পাবো, এই সব মিলে আরও প্রায় 1,50,000 মেট্রিক টনের মতো। এমন পরিস্থিতিতে সোমবার জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধারের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুরের বটতলী এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে।
আমি এই মুহূর্তে একটি বটতলী ফিলিং স্টেশনে রয়েছি, যেখানে জ্বালানি তেল নিতে এখানে আমরা দীর্ঘ লাইন আমরা দেখছি। মোটর সাইকেল, ট্রাক রয়েছে, বাস, মিনি বাস, সব কিছু এখানে আপনার সকাল 11টা থেকে এরা দাঁড়িয়েছে আপনার তেল নেওয়ার জন্য। আমরা দীর্ঘ এই লাইন এবং এই তেলের যে জ্বালানির যে সংকট সেটা কিন্তু প্রতীয়মান হচ্ছে, কারণ আজকে দিনাজপুর জেলার মাত্র 11টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে এবং শহর থেকে এটি কিন্তু 7 কিলোমিটার দূরে। আমরা দেখছি শত শত মোটর সাইকেল তারা 11টা থেকে দাঁড়িয়েছে, অনেকে তেল নিচ্ছেন এবং মাত্র 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে। আমি এর মধ্যেই পার্বতীপুর রেলহেড ডিপোর ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন জ্বালানি তেল শ্রমিকদের কর্মবিরতির প্রত্যাহার শেষে আজকে সকাল 7টা থেকে তেল আনা শুরু হয়েছে এবং এ পর্যন্ত 8টি জেলায় মোট 97টি আপনার ফিলিং স্টেশনে তেল দেওয়া হয়েছে রেশনিং পদ্ধতিতে। আজকের এই যে তেল আপনার এই ফিলিং স্টেশন আমরা দেখছি এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং যারা এখানে তেল নেবেন তাদেরকে কিন্তু হেলমেট, চালকের লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের দেখাতে হবে এবং দীর্ঘ লাইন হলেও তারা কিন্তু তাদের প্রয়োজনের কাজে তাগিদে তারা তেল নিচ্ছেন এবং যে সংকটের কথা তারা বারবার বলছেন, বিশেষ করে মোটরসাইকেল বাইকাররা বলছেন যে 300 টাকার তেল দেওয়ার কারণে তাদের কিন্তু আপনার পোষাচ্ছে না। আর এদিকে ফিলিং স্টেশনের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে চাহিদার তুলনায় তারা শতকরা 30 থেকে 40% তেল পাচ্ছেন, যেটি তাদের একেবারে পর্যাপ্ত নয়। এই কারণে তারা কিন্তু একটা রীতিমতো হয়রানির সম্মুখীন হচ্ছেন। তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে তারা যদি প্রতিটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হয় তাহলে এই সংকট কিছুটা হলেও তারা নিরসন হবে বলে তারা আশা করছেন। তবে আমরা দেখছি যে সেই লক্ষণ আমরা দেখছি না, কারণ রীতিমতো আপনার তেল নিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছে। বিশেষ করে আপনার দেখছি যে মোটরসাইকেল যারা বাইকার তারা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারপরে অভিযোগ রয়েছে অনেকে আপনার তেল মজুত করেছেন, ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার মজুতকৃত তেলের জন্য জরিমানাও করেছেন। তো আমার কাছ থেকে এই বটতলা ফিলিং স্টেশনের সর্বশেষ তথ্য এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। এদিকে দেশ জুড়ে জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে কৃষি খাতে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। ডিজেলের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় হুমকির মুখে চলতি বছরের ফসল উৎপাদন। বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টি এই ভরসা বলছেন কৃষি কর্মকর্তারা। অপূর্ব রিপোর্ট। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় অকটেন, পেট্রোল, ডিজেল সংকট তীব্র আকার ধারণ করছে। সময় মতো ডিজেল না পাওয়ায় সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে অনেক স্থানে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। উপকূলবর্তী বরগুনা তরমুজ আবাদে দেশের তৃতীয় জেলা, কিন্তু জ্বালানি তেলের সংকটে সঠিকভাবে সেচের অভাবে কৃষকের মাঝে এখন রাজ্যের হতাশা। পানির অভাবে তরমুজের ক্ষেত ফেটে চৌচির। হুজুরবাড়ি, চৌমনি অনেক জায়গায় খুঁজছি, তেল পাইতেছ না। তেলের সংকটের কারণে আসলে ফলনের তেমন একটা সুবিধা পাইতেছে না। পটুয়াখালীতে কৃষকের মুখে হাসি নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বল্প কয়েক লিটার তেল এনে সেচের পাম্প চালু করতে পারলেও দুশ্চিন্তা এর শেষ নিয়ে। সেচ না দিতে পারি, ফলন অনেক কম হবে, যার কারণে আমরা লসে পড়ব। এবছর খুবই পর্যায়ে খুবই লসে আছে। বরিশালের বিভিন্ন পাম্পে তেল নেই জানিয়ে কাগজ সাটানো হয়েছে। চাহিদার অর্ধেকও পূরণ করতে পারছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। তেল জানি সবাই পায় না, ধানটা মরে যাইতে, কিস্তিটা হাউড়ে ধান লাগাইছি, ধান এখন মরে যাইতেছে। পানি দিতারি না, ডিজেলের দাম বেরিয়ে গেছে অতিরিক্ত। 1 লাখের জায়গায় পাচ্ছি 10,000, 12,000 এরকম করে, হাইস্ট 15,000। তো সেই অনুযায়ী তো সাপ্লাই দিতে পারছি না। 18 থেকে 19,000 লিটার তেল প্রতিদিন সরবরাহ করছি। আজকে প্রায় 20 থেকে 22 দিন আমাদেরকে কোনো 1 লিটার তেল দেওয়া হচ্ছে না। এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটলে উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তবে বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টির ভরসার দিকে তাকিয়ে আছেন তারা। এই স্টেজে পানির তেমন প্রয়োজন হবে না যদি এখন থেকে বৃষ্টি শুরু হয়। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। মজুত থাকার পরও তেল বিক্রি না করায় চট্টগ্রামে একটি পাম্প কর্তৃপক্ষকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে মজুত থাকা সত্ত্বেও নগরীর আনোয়ারা এলাকার জাকারিয়া পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন।
ঘটনার সত্যতা মিললে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এমন অনিয়ম বন্ধে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রামের সলিমপুরে অবৈধ তেল মজুদ উদ্ধারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। 1 লিটার 2 লিটার না প্রায় 25,000 লিটার ডিজেল তেল জব্দ করে রেখেছে মজুদদাররা। সেটি কিন্তু এই রহস্যজনকভাবে একটি জায়গায় তারা এগুলো জব্দ করে রেখেছে। পরবর্তী সেটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যে জেলা প্রশাসন যে রয়েছে তারা কিন্তু এসে এটি জব্দ করে বলা যায় এটি চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা রয়েছে। সে ফৌজদারহাটে সলিমপুর এলাকায় একটি সিরিয়ার ভেতরে সিরিয়া আবাসিকের ভেতরে এই 3টি ট্যাঙ্কিত করে যেগুলো আমরা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, যেটি ট্যাঙ্কে করে কিন্তু প্রায় 25,000 লিটার ডিজেল জব্দ করে রেখেছে এবং সেটি এখন থেকে ঠিক আধা ঘন্টা এসে কিন্তু সেটি উদ্ঘাটন করে এখানকার যে জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতাকুণ্ডের। এবং এর পরবর্তীতে এখানে যারা মালিকরা রয়েছে তারা পালিয়ে গেছে। অবশ্য যারা কেন ওইটা জব্দ করা হয়েছে, কারা এটার সাথে জড়িত, কারা এগুলো করছে, এইগুলোর খতিয়ে দেখবে। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া কিন্তু এই স্থানে এসে পরিদর্শন করেছে এবং তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অতীতে কিন্তু প্রায় 58টি মামলা করা হয়েছে, তেল চুরির মামলা, এবং 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই যে গত সপ্তাহে তারা বলছে 6,000 লিটার আরেকটি চালান তারা জব্দ করেছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করব। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এখানে। আইসিল্যান্ড জেলা প্রশাসনের অর্থাৎ সীতাকুণ্ডে আইসিল্যান্ড রয়েছে এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া রয়েছে। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের প্রয়োজন সেই পরিমাণের তেলের সাপ্লাই আছে, আমাদের বাইরে থেকে তেল আসছে, তেল খালাস হচ্ছে, মানুষ তেল নিচ্ছে। যে পরিমাণে ডিজেলের প্রতি বছর যে সময় ডিমান্ড, এখন মানুষ আতঙ্কিত হয়ে সেই তেল নিয়ে রিজার্ভ করে রাখবে, এটা তো অনাকাঙ্ক্ষিত। এই কারণেই তো আজকে মোটরসাইকেলে যারা, বিশেষ করে মোটরসাইকেল অকটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কি ব্যবস্থা আসলে নিচ্ছেন। আমরা প্রথমত তাদেরকে সতর্ক করে বলতে চাই যে তারা আসলে আপনারা আতঙ্কিত হয়েন না। আমরা প্রথম কথা হচ্ছে যারা মোটর বাইকার আছে তাদেরকে আমরা বলছি যে আমরা আতঙ্কিত হয়েন না। এবং আমরা কিন্তু বারে বারে বলছি যে আমাদের কাছে তেল মজুদ আছে এবং আমরা তেল দিচ্ছি। তেলের ক্ষেত্রে আপনারা যে জমা করে রাখছেন, এই ক্ষেত্রে যদি কেউ করে রাখে আমরা কিন্তু তাদেরকে মনিটর করছি এবং তাদেরকে আমরা ডিটেক্ট করবো এবং ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখলাম যে জেলা প্রশাসক তিনি বললেন যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছেন এবং তারা বলছে 58টি মামলা হয়েছে, 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং 4 থেকে 5টি চালান তারা দত্ত। এই ছিল আমার কাছে 25,000 লিটার যে ডিজেল জব্দ করা হয়েছে অবৈধভাবে, সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের সলিমপুরে। ভাগ্য পরিবর্তনের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এবার লিবিয়ায় বন্দিশালায় নির্যাতনের মৃত্যু হয়েছে মাদারীপুরের 2 যুবকের। 1 সপ্তাহ আগে তাদের মৃত্যু হলেও পরিবারের কাছে গোপন রাখা হয়। জানাজানি হলে এলাকা ছেড়ে পালায় দালাল চক্র। লাশ দ্রুত ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। পরিবারের সচ্ছলতা ফেরাতে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এবার দালালের নির্যাতনে বন্দিশালায় প্রাণ গেল 2 যুবকের। তাদের পরিবারে চলছে মাতম। বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের ডাসার উপজেলার বিনতি লুক এলাকার মৃত সেকেন্ড হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার। গোপালপুর এলাকার মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হাবিবুর রহমান খন্দকারের খপ্পরে পড়ে ফারুক। 4 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে সে সৌদি আরব হয়ে লিবিয়া পৌঁছান। এরপর তাকে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রেখে পরিবারের কাছ থেকে 12 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি নেয়ার কথা থাকলেও মুক্তিপণের জন্য আরও নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারুক। একইভাবে দালাল হাবিবের প্রলোভনে পড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটক হন কালকিনির দক্ষিণ জনার্দন্দি গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার। সেখানে তাকেও নির্যাতন করে পরিবারের কাছ থেকে কয়েক দফা আদায় করা হয় মুক্তিপণের 20 লাখ টাকা। আরও টাকা না দিলে ব্যাপক নির্যাতনে মারা যায় ইলিয়াসও। প্রথমে মৃত্যুর খবর গোপন রাখে মাফিয়ারা, পরে লিবিয়ায় বসবাসরত কয়েকজনের মাধ্যমে রোববার পরিবারে আসে মৃত্যুর খবর। সরকারের কাছে দাবি আমার ভাইয়ের লাশটা দেশে আমরা ফেরত চাই। জানলাম যে হাবিব মাস্টারের মারফতে গেছে, খালাকে কথা বললো, হ্যাঁ সে কইল বলে ঠিক আছে টাকা পয়সা দেন ছেলেরে নিয়ে। আমার
দুইটা নাতি থুয়ে গেছে, নাতি দুটো রেখে আমি অস্থির। দুইটা বাচ্চা নিয়ে যেভাবে বাঁচবো সেই ব্যবস্থা করে দিব সরকারের দ্বারা, এটাই দাবি। এ ব্যাপারে আইনগত সহযোগিতার কথা জানিয়েছে পুলিশ। ডেড বডি বাংলাদেশে আনার ক্ষেত্রে তারা যদি আমাদের সহযোগিতা কামনা করে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদেরকে সেই সহায়তাটুকু দেব। নিহত ইলিয়াসের সংসারে স্ত্রী ও 2 বছরের এক ছেলে রয়েছে, আর ফারুকের স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এদিকে ঘটনার পর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছে প্রধান অভিযুক্ত দালাল হাবিবুর রহমান খন্দকার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরো থাকছে। ঝালকাঠিতে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। প্রশাসনের নজর এড়াতে বিক্রি হচ্ছে রাতে। অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগে। কুমিল্লার রেললাইন যেন মৃত্যুফাত। অরক্ষিত ক্রসিং, ঝুঁকিপূর্ণ পারাপারে একের পর এক দুর্ঘটনা। গত 5 বছরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে 354 জনের। সমন্বয় না করেই লাইনের ওপর দিয়ে এলজিইডির বিরুদ্ধে সড়ক নির্মাণের অভিযোগ রেল কর্মকর্তার, যার মধ্যে 59টি ক্রসিংয়ে অরক্ষিত বলে দাবি তার। এদিকে আলোচনা করে সমাধানের আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। এই রেল লাইন শুধু পথ নয়, যেন মৃত্যু ডেকে আনে। হঠাৎ করেই ছুটে আসে ট্রেন, আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় জীবনের গল্প। কুমিল্লার একের পর এক অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষের কাছে আতঙ্কের নাম। 2026 সালের মার্চ মাসে কুমিল্লা পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন 12 জন। এর আগে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে 2024 সালের নভেম্বরে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় একটি অটোরিকশাকে পিষে দেয় ট্রেন। প্রাণ যায় 7 জনের। পুরো জেলায় 21টি লেভেল ক্রসিং গেট থাকলেও এর বাইরে রয়েছে অন্তত 59টি অরক্ষিত রেল ক্রসিং, যেখানে নেই গেট, নেই গেটম্যান, নেই কোনো সতর্কতা। সবচেয়ে বড় অভিযোগ, এলজিইডি রেলের সঙ্গে কোনো সমন্বয় না করেই রেল লাইনের উপর দিয়ে তৈরি করেছে সড়ক। গাড়ি উঠছে, দেখছে না, এদিক থেকে দেখা না, এদিক থেকে দেখা না, গাড়ি মারিয়ে দেখা যাচ্ছে সিএনজি রে ব্রিজের করার জন্য গেছে। ট্রেনে এসে ব্রেক দিছে, পড়ে গেছে, এই পিক আপ পড়ছে, অটো পড়ছে, গাড়ি পড়ে যায়। নিয়ম অনুযায়ী রেল গেটে গেটম্যান নিয়োগ দেওয়ার কথা চুক্তির ভিত্তিতে। একটি লেভেল ক্রসিংয়ে 3 জন, স্পেশাল লেভেল ক্রসিংয়ে 6 জন গেটম্যান শিফটে দায়িত্ব পালনের কথা, কিন্তু বাস্তব চিত্র ভয়াবহ। অনেক সময় দেখা গেছে যারা পার্মানেন্ট ডিউটি করে তারাও এখানে থাকে না, ওই অন্য লোক দিয়ে মনে করেন ডিউটি করায়। সিগন্যালগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা স্ট্রাগলগুলো চুরি করে নিয়ে গেছে এগুলা। লাকসাম রেলওয়ে থানার হিসাব বলছে এখন পর্যন্ত 18টি অপমৃত্যুর মামলায় 354 জনের প্রাণহানি হয়েছে। কুমিল্লায় বর্তমানে 59টি অরক্ষিত লেভেল ক্রসিং আছে, যেখানে কোনো গেট ও গেটম্যান নেই। প্রায় সবগুলো সড়ক এলজিইডি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে নির্মাণ করেছে বলে জানান রেল কর্মকর্তা। তারা দেখা যাচ্ছে যে রাতের আধারেও করে থাকে, আমরা বাধা দেই, আমাদের বাধা উপেক্ষা করে আমাদের অজান্তে তারা এই রাস্তাগুলি তৈরি করে এলজিডি। আমি এগুলো বিষয়ে কী করণীয় যায় আমার কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সমন্বয়হীন উন্নয়ন আর দায়িত্বহীনতা বন্ধ না হলে এই মৃত্যুর মিছিল থামবে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। ফরিদপুরে বসতবাড়িতে আগুন দিয়ে প্রবাসীর পুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীর সাথে জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছেলের মৃত্যুতে পাগল প্রায় মা, কিছুই শান্ত করতে পারছে না তাকে। পুরো এলাকায় বইছে শোকের মাতম। ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পূর্বপাড়া গ্রামের হামিদা বেগম পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রোববার সকালে 2 ছেলেকে নিয়ে পাশের গ্রামে যান তিনি। বড় ছেলে হামিমকে নিয়ে রাতে সেখানেই থেকে যান হামিদা। আমি তাদের কাছে ফাঁসি চাই আমার ছেলের। আইসার ফায়ার সার্ভিস এই জায়গা পানি মারতেছে, কেউ ওই দিক সামনে আঘাত পারতেছে না। বাড়ি ছিলাম না, আগুন ধরছে ঘরের শিকল আটকে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। আমরা এটা তদন্ত প্রক্রিয়াধীন আছে, তদন্ত শেষ হলে হয়তো জানা যাবে যে আসলে ঘটনার বিস্তারিত কি। তামিম স্থানীয় মাদ্রাসায় শিক্ষার্থী ছিলেন, তার বাবা একজন প্রবাসী। সময় সংবাদ,
ফরিদপুর। ঝালকাঠিতে জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। একদিকে কমছে মাছের সংখ্যা, অন্যদিকে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা। অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও বাসন্ডা সহ 16টি নদী ও অসংখ্য খাল বিলে একসময় ধরা পড়ত বিভিন্ন প্রজাতির মাছ। মিঠা পানির ইলিশ ও দেশীয় প্রজাতির মাছের জন্য প্রসিদ্ধ ঝালকাঠির এসব প্রাকৃতিক জলাশয়ে অবাধে পোনা নিধন হওয়ায় দিন দিন কমছে মাছের সংখ্যা। এক শ্রেণীর অসাধু জেলেরা কারেন্ট জাল, চরগড়া সহ সূক্ষ্ম জালের ফাঁদ দিয়ে মাছ শিকার করায় হুমকির মুখে মৎস্য সম্পদ। প্রশাসনের নজর এড়াতে রাতের বেলা গ্রাম ও শহরের অলিগলিতে বিক্রি হচ্ছে কয়েক হাত ঘুরে। এমনকি দরিদ্র পরিবারের শিশুদের দিয়েও চাবলি কিংবা গুড়া মাছের নামে বিক্রি করা হয়। আমারে দিয়ে যায়, আমার যেরম দিয়ে আমি হেরম বেশি লাই। অসাধু কিছু জেলেরা আছে, পাড়ায়, মহল্লায়, গলিতে অলিতে বিক্রি করে। চাবলির ছাও কইয়ে, গুঁড়ো মাছ কইয়ে ওরা বেশি খেলা। কিছু জেলেরা আছে, ধরেন কিস্তি উঠে জাল সাবার করে, তো এগুলো আনিয়া সরকার দিয়ে অভিযান চালাই, পুড়িয়ে ফেলায়, কিন্তু গোড়া বন্ধ করে না। পোনা মাছ নিধন বন্ধ করতে অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর অভিযানের কথা জানায় মৎস্য বিভাগ। এই মাছ বিশেষ করে যাতে ভালোভাবে রক্ষা করা যায়, এজন্য আমরা বিশেষ করে পুলিশ, প্রশাসন এবং অন্যান্য সংস্থা যারা জড়িত আছে, আমরা সবাই মিলে কঠোর হস্তে এবং এই ঝালকাঠি জেলার মৎস্য সম্পদ রক্ষা করব। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় মাছের বার্ষিক চাহিদা প্রায় 13,332 মেট্রিক টন, যা সিংহভাগই প্রাকৃতিক জলাশয় ও চাষে উৎপাদিত মাছে চাহিদা পূরণ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। কুষ্টিয়ায় কৃষক শাহাবুল হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার এই রায় দেন। আদালত সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর 2019 সালের 21 অক্টোবর ক্ষেত থেকে উদ্ধার হয় শাহাবুল ইসলামের মরদেহ। দুজনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের স্ত্রী সুমি খাতুন। 3 জনকে গ্রেফতার করা হয়। 2019 সালের 31 ডিসেম্বর 4 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। 3 আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। তবে এই হত্যা মামলার আসামি আবু তাহের। নারায়ণগঞ্জে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় রাহাবার এগুলোর স্বত্বাধিকারী ইসফাল। এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মহাদেব চন্দ্র সাধুর সঙ্গে ব্যবসা করে আসছিলেন তিনি, কিন্তু লেনদেনের এক পর্যায়ে পাওনা টাকা দিতে অস্বীকার করায় গত বছর মামলা করা হয়। পরে অর্থ পরিশোধের শর্তে আসামিরা জামিন পেলেও কোনো কাজ হয়নি, উল্টো মামলা ও হুমকির অভিযোগও করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। দুপুরে সদর উপজেলার সুহিরপুরে অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এ সময় 600 ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ সহ 45টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি 7 জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে 33,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ পর্যায়ে বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছোট ছোট আমরা তো কইতাম অ্যালার্জি, কেউ ঘামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। টিকা আমরা হলো 9 মাসে দিতে পারি নাই। হঠাৎ হামের প্রাদুর্ভাব, সারা দেশে শনাক্ত 764। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ, বাড়ানো হয়েছে ভেন্টিলেটর। শিগগিরই শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। লরি থেকে তেল বিক্রি, ট্যাঙ্কেও অবৈধ মজুদ। 4 জেলায় অভিযানে জব্দ 43,500 লিটার। জড়িতদের জেল, জরিমানা। মজুদের তথ্য দিলে পুরস্কার ঘোষণা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।